একটা লোকে মন করছে যে আপনার ভাবে আর ভাই নদীতে ডুবে গেছে, আপনার বাইরে পাইছি বাবারে ভাই নাই। বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় 13 জনের লাশ উদ্ধার। এখনো নিখোঁজ কমপক্ষে 30, সন্ধানে নদী পারে স্বজনরা। আমার এক ভাইয়ের ছেলে আর ভাইয়ের মেয়ে লঞ্চে ছিল, এখনো খুঁজে পাইনি। 40-50 জন লোক ছিল, এর ভিতর 5 জন লোক বেরোইতে পারছে আর বাকিটা সবাই নিখোঁজ। নদী ভাঙনের কবলে পড়ে এই দুর্ঘটনা অনুমোদনও ছিল না বিআইডব্লিউটি এর। নদী ভাঙনের একটি বড় ধরনের একটি পোর্শন এই ট্রলারটির উপরে যখন ভেঙে আঘাত করে, মূলত এই কারণেই এই ট্রলারটি বিধ্বস্ত হয়। স্থানীয়ভাবে এগুলো চলে, এটা সরকার থেকে কোনো অনুমোদন নেও না, সরকার থেকে এগুলো কোনো ধরনের অনুমতি দেওয়া হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। নিউ ইয়র্কে বারাক ওবামার শরণার্থী বিষয়ক সম্মেলনে শেখ হাসিনা। উদ্বাস্তুদের মানবিক জীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান। আসন্ন কাউন্সিলে বেশ কিছু চমক আসছে আওয়ামী লীগে। কাউন্সিলের পর আন্দোলনে না থাকলেও সময় মতো ঠিকই জেগে উঠবে বিএনপি, প্রত্যয় শীর্ষ নেতাদের। রাজধানী শ্যামপুরে একটি কারখানার সামনে থেকে 7 বছরের শিশুর লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ স্বজনদের। ছেলের দেয়া আগুনে পোড়া হতভাগ্য বাবা মারা গেলেন ঢাকা মেডিকেলে। পারিবারিক ও সামাজিক বন্ধন শিথিল হওয়াতেই ঘটছে এমন ঘটনা, বলছেন মনোচিকিৎসকরা। এবং নামি দামি রোগ নির্ণয় কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যালে তৈরি হচ্ছে ভুয়া মেডিকেল রিপোর্ট। পুরান ঢাকার মেডিনোভা, পপুলার ও মডার্ন ডায়াগনস্টিককে 18 লাখ টাকা জরিমানা। বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত 13 জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজ রয়েছেন আরো প্রায় 30 যাত্রী। নিখোঁজদের সন্ধানে নদী তীরে ভিড় করেছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। এই ঘটনায় গঠিত 6 সদস্যের তদন্ত কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বরিশাল থেকে ফিরদৌস সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বরিশালে বানারীপাড়ায় সন্ধ্যা নদীর পাড়ে জড়ো হয়েছেন স্বজন হারানো শত শত মানুষ। ট্রলার ডুবির ঘটনা জানার পরেই ছুটে আসেন নিখোঁজের স্বজনরা। সৈয়দকাঠির নদী পাড়ে তৈরি হয়েছে হৃদয় বিদারক দৃশ্য। বুধবার সকালে 50 জন যাত্রী নিয়ে বানারীপাড়া থেকে উজিরপুর রওনা হয় ট্রলার ঐশী। পরে বেলা 11:30টায় সৈয়দকাঠিতে পৌঁছে পাড়ে ফেরার সময় নদীর পাড় ভেঙে ট্রলারের ছাউনির উপর পড়ে। মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরির দল। এটি নদী ভাঙ্গল কবলিত এলাকা। এই নদী ভাঙ্গলের একটি বড় ধরনের একটি পোর্শন এই ট্রলারটির উপরে যখন ভেঙে আঘাত করে, মূলত এই কারণেই এই ট্রলারটি বিধ্বস্ত হয়। যখন বাঙ্গলটা পড়ছে পানি নিচে গেছে না, লঞ্চটা একটু কাইতেই একালে ওই বাঙ্গলটার পানিগুলো চাপকে এসে লঞ্চে যাই পড়লো। এই থাকলাম লঞ্চ ওদিক কাইতেইল না এদিক কাইতেইল। একটা লোকে মন করছে যে আপনার ভাবে আর ভাই নদীতে ডুবে গেছে, আপনার বাইরে পাইছি বাবারে ভাই নাই। আমার এক ভাইয়ের ছেলে আর ভাইয়ের মেয়ে লঞ্চে ছিল, এখনো খুঁজে পাইনি। 40-50 জন লোক ছিল, এর ভিতর 5 জন লোক বেরোইতে পারছে আর বাকিটা সবাই নিখোঁজ। ডুবে যাওয়া ট্রলারটির খোঁজ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে উদ্ধারকারী দল। আর ট্রলারটির কোনো অনুমোদন ছিল না বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। স্থানীয়ভাবে এগুলো চলে, এটা সরকার থেকে কোনো অনুমোদন নেও না, সরকার থেকে এগুলো কোনো ধরনের অনুমতি দেওয়া হয় না। এবং যেহেতু তারা অভিজ্ঞতা সম্পন্ন নয়, এই কারণেই আমরা মনে করি অনভিজ্ঞতার কারণেই আজকে এই নৌ দুর্ঘটনাটি ঘটেছে। আমাদের নৌবাহিনী বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ আসবে, কিন্তু আমরা এই সময়টিতেও উদ্ধার কার্যক্রম থামাবো না। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 9 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে 7 দিনের মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে। ইতোমধ্যে নিখোঁজ 24 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। আর নিহতদের প্রত্যেকের পরিবারকে 10,000 টাকা করে সাহায্যের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সময় সংবাদ, বরিশাল।
দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার ফিরদৌস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। ধন্যবাদ সজল। আমরা এই যে রাত এখন 7টা বাজে, এই পর্যন্ত আমরা সর্বশেষ আমাদের হাতে যে তথ্য, সেই 13টি লাশই উদ্ধারের খবর আমাদের কাছে রয়েছে। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান সেই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন। উদ্ধার কাজ কিন্তু চলছে। তবে এই মুহূর্তে বরিশালের এই যে ঘটনাস্থলটি বানারীপাড়ার সন্ধ্যা নদী, সেখানে কিন্তু নদীতে এখন ভাটা, কিছুক্ষণ 2 ঘন্টা আগে ভাটা শুরু হয়েছে। তো এই ভাটার কারণে কিন্তু আমরা যারা উদ্ধারকারী কর্তৃপক্ষ রয়েছেন, ফায়ার সার্ভিসের যিনি উপপরিচালক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে এই ভাটার কারণে উদ্ধার তৎপরতায় কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা শুধুমাত্র বরিশাল নদী বন্দরের যিনি পোর্ট অফিসার আছেন, তিনি আমাদের কিছুক্ষণ আগে জানিয়েছেন যে আসলে উদ্ধারকারী যে নৌযানটি রয়েছে নির্ভীক, সেটি বরিশাল থেকে রওনা করেছে বিকেল 4টার দিকে। সেটি রওনা করার পর থেকে এখন পর্যন্ত বরিশালের যে ঘটনাস্থলটি সেখানে পৌঁছতে পারেননি। কিছুক্ষণ আগে আমাদেরকে বলা হয়েছিল যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে, কিন্তু মূলত রাত্র এবং সেই নৌযানটির আসলে যে ধীরগতি রয়েছে সেই কারণে এখন পর্যন্ত নৌযানটির বরিশালের যে দুর্ঘটনাস্থল সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। তবে আমরা যেটা জানতে পেরেছি যে রাত 9টা অথবা তারপরে এটি পৌঁছতে পারে। এছাড়া আমরা আমাদেরকে যে 13টি লাশ উদ্ধার করা হয়েছে, কিছুক্ষণ আগে আমাকে বরিশালের এই বানারীপাড়া উপজেলার যে উপজেলা ভাইস চেয়ারম্যান আছেন জনাব কিসলু, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই 13টি লাশের সবগুলো কিন্তু ইতিমধ্যে যেসব পরিবারের লাশ যারা দাবি করেছিলেন তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তো এই ছিল আমার কাছে মোটামুটি এখনকার সর্বশেষ। সজল। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে বরিশালের বানারীপাড়া সন্ধ্যা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে এখন পর্যন্ত যে দুর্ঘটনাটি ঘটেছে তাতে 13 জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং তার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফিরদৌস সোহাগ। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। রাজধানীর পুরান ঢাকার কদমতলীর এলাকায় 7 বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে পিটিয়ে হত্যার অভিযোগ করেন স্বজনরা। দুপুরে ওই এলাকার শ্যামপুরে দেশলাই কারখানার পাশে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুরের খাবারের পর শ্যামপুরের একটি দেয়াশলাই কারখানার সামনে খেলতে যায় শিশু আব্দুল্লাহ। এর কিছুক্ষণ পর কারখানার সামনে আব্দুল্লাহকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা অভিযোগ করেন, পিটিয়ে আব্দুল্লাহর মাথা ও শরীর থেঁতলে দেয়া হয়েছে। তবে কে বা কারা কিংবা কোন ঘটনার প্রেক্ষিতে আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে এ বিষয়ে কিছু বলতে পারছে না তার পরিবার। তোমার পোলারে বিষ আমি কই কি আমার পোলাই কই আমি তো কই তাই না বোন কে কি হইছে কই কি উজালা কেন জানি মারিয়া ই ডাইকা তুইয়া দিছে কে জানি মাইরা আলা তুইছে পানির মধ্যে দাপড়া দাপড়ি করতেছে এরা বাচ্চারে নাই। উজালার ভিতরে একটা ছেলেকে বাচ্চাকে মাইরা ফালা দিতে, দেখো তোমার আব্দুল্লাহ নি। পরে যায় দেখে দৌড়াদৌড়ি করে যায় দেয় হ্যাঁ ওনার ছেলে। পরে ওখান থেকে উঠাই নিয়ে ডাইরেক্ট এখানে চলে আসে। পুলিশ বলছে ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি পাথর জব্দ করেছে তারা। তবে এটি হত্যা কিনা তা জানা যাবে ময়নাতদন্তের পর। রাস্তাটির বাইরে মসজিদের পাশে একটা রক্তমাখা আমরা পাথর পাইছিলাম, পাথরটাকে আপাতত আমার হেফাজতে নিচ্ছে। কোনো কিছু জানা যায়নি, এটা সবে মাত্র শুরু। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা। মেয়াদের চাপ চরম, হাতে ফেলে বোনাসটা। নতুন কানেকশন শান্তি দেয় না, শান্তি শুধু এয়ারটেলে, কোনো প্যারা দেয় না, শান্তি শুধু এয়ারটেলে। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারে শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধানে প্রতিবেশী দেশটির নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে শরণার্থী বিষয়ক সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ 3 দশকেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে আসা বিপুল সংখ্যক উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে। এ সময় শরণার্থীদের মানবিক জীবন ফিরিয়ে দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘ সদর দপ্তর থেকে আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু জানাচ্ছেন বিস্তারিত।
প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক লিডার সামিটে প্রায় 15 মিনিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। তিনি তার বক্তব্যে শরণার্থীদের বিষয়টি মানবিক বিবেচনায় বিবেচনা করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীদের দুঃখ দুর্দশার সাথে তিনিও একাত্ম। In 1975, 15th August, my sister and myself become refugee because my father was president. Bangabandhu Sheikh Mujibur Rahman was the president of Bangladesh, was assassinated along with my mother. My 3 brothers, younger one was only 10 years old. My uncle, and including 18 members of my family, was assassinated. For 6 years, we have to take shelter. We become refugee. After 21 years, I become Prime Minister of Bangladesh. I understand the sorrow and pain of those who become refugee. I urge our other international partners to remain engaged to solve this problem so that these people can go back to their country. প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের রোহিঙ্গা সমস্যার সমাধানে তিনি ইতিমধ্যেই মিয়ানমারের নেত্রী অং সান সুচির সঙ্গে আলোচনা করেছেন। We took forward to working with the new Myanmar leadership to find lasting solution to this issue. I am already in touch with Aung San Suu Kyi. প্রধানমন্ত্রী বলেন, শরণার্থীরা যেন তাদের স্ব দেশে সসম্মানে ফিরে যেতে পারে, সেই জন্য বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করতে হবে। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতে উদ্ভাবনী চিন্তা বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশগুলোর নিজস্ব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বৃহত্তর সমঝোতা থেকে সুযোগ কাজে লাগাতে হবে। মঙ্গলবার সকালে জাতিসংঘে অনুষ্ঠিত সাউথ সাউথ কোঅপারেশনের এক সেমিনারে প্রধানমন্ত্রী একথা বলেন। এছাড়াও নারী নেতৃত্ব ও উগ্রপন্থার ওপর এক বৈঠকে শেখ হাসিনা নারীর উন্নয়নে নেওয়া বাংলাদেশের পদক্ষেপগুলো তুলে ধরেন। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও টি.এম. মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উন্নত বিশ্বের বাইরে দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলোকে নিয়েই প্রতিষ্ঠা জাতিসংঘের সাউথ সাউথ কোঅপারেশনের। প্রতি বছরের মতো এবারও জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হয়েছে এবারের সভা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:30টায় জাতিসংঘ সদর দফতরে সাউথ সাউথ অ্যান্ড ট্রাইঅ্যাঙ্গুলার কোঅপারেশন ইন স্কেলিং আপ ইনোভেশন শীর্ষক এবারের বৈঠকের আয়োজক ছিল বাংলাদেশ। এতে অংশ নেয় দক্ষিণের উন্নয়নশীল দেশের নেতৃবৃন্দ। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি দেশের উদ্ভাবনী চিন্তা বিনিময় সবার জন্যই উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করবে। We propose to establish a South-South network of public organizations to develop a broader understanding and exchange of public sector innovations among the global South. অন্য দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। It would also facilitate generating ideas, sharing experiences and learning from each other. I urge my friends from the South to positively consider this proposal. ওই বৈঠকেই বাংলাদেশে সরকার ও জনগণের মধ্যে ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ এবং উন্নয়ন কৌশল তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। Implementing this vision of simplifying services, digitizing services. Although the overall goal was to digitize government services, the real goal was to provide benefit. How do we provide benefit to the citizens with these services? এরপর নরওয়ের প্রধানমন্ত্রীর আয়োজনে নারী নেতৃত্ব এবং উগ্রবাদের ওপর আয়োজিত বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। এ সময় নারীর উপর সহিংসতা ও উগ্রপন্থার বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্সের কথা ব্যক্ত করেন তিনি। এর আগে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার আগে হোটেল ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়াতে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডক্টর জং ইয়ং কিম।
সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সন্ধ্যার সময় আরো থাকছে। আবারও পেছালো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশের সময়। রিপোর্ট প্রকাশ হলে অর্থ ফেরত পাওয়ার প্রভাব পড়তে পারে আশঙ্কা অর্থমন্ত্রীর। ব্লেজ এলইডি লাইট, লাইট বদলান, লাইফ বদলান। আসন্ন জাতীয় কাউন্সিলে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের গঠনতন্ত্রের পরিবর্তন, কেন্দ্রীয় কমিটির আকার বৃদ্ধি আর নতুন পদ সৃষ্টি সহ সম্ভাব্য বেশ কিছু পরিবর্তন আসছে। কাউন্সিলের তারিখ ঘোষণার পর থেকেই বেশ চাঙা হয়ে উঠেছেন দলের নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ পদে কোনো পরিবর্তন আসছে কিনা তা নিয়ে নেতারা মুখ না খুললেও কর্মীদের মধ্যে এ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে নেতারা বলছেন সম্পূর্ণ গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সম্মেলন। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। 3 দফা পিছিয়ে উপমহাদেশের প্রাচীন দল আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 22 ও 23 অক্টোবর। 2012 সালের 29শে ডিসেম্বর সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ক্ষমতাসীন দলটির। গঠনতন্ত্র অনুযায়ী 2015 সালের 29শে ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। চলতি বছরের 9 জানুয়ারি দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সম্মেলনের তারিখ 28 মার্চ নির্ধারণ করে কমিটির মেয়াদ 6 মাস বাড়ানো হয়। এরপর আরও দুবার পেছানো হয় সম্মেলনের তারিখ। সম্প্রতি দলের সভানেত্রীর সঙ্গে সম্মেলন বাস্তবায়ন কমিটির বৈঠকে পুনরায় দিন ঠিক করা হয়। নেতারা জানান, উৎসবমুখর পরিবেশে সম্মেলন বাস্তবায়নের জন্য প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। এবারের সম্মেলনে দলের গঠনতন্ত্র যুগ উপযোগী করার পাশাপাশি দলীয় কাঠামোতে বেশ কিছু পরিবর্তনও আসতে পারে বলে জানান দলটির নেতারা। গঠনতন্ত্রের মধ্যে আমাদের কিছু পরিবর্তন আসবে, যেমন আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলো ইতিপূর্বে নির্দলীয় হতো বিধায় এটা গঠনতন্ত্র ছিল না। পাশাপাশি আকারে কিছুটা পরিবর্তন আসবে, সাংগঠনিক সম্পাদকের পদ বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় কমিটির বর্তমান 73 সদস্য বিশিষ্ট, সেটা হয়তো কিছুটা বৃদ্ধি পাবে। সম্মেলনে জঙ্গিবাদ মোকাবেলা ও 2041 সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করতে বেশ কিছু ঘোষণা আসার ইঙ্গিত দিলেন তারা। জঙ্গিবাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, আমরা জঙ্গিকে কখনো প্রশ্রয় দেয়নি। এবারে সম্মেলনের একটা স্লোগান থাকবে, সেটাও কিন্তু জঙ্গি কেন্দ্রিকই থাকবে। দেশের জন্য যোগ্য নেতৃত্ব গড়তে আওয়ামী লীগ গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী উল্লেখ করে এবারের কাউন্সিলেও তারই প্রতিফলন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন দলের নেতারা। আওয়ামী লীগ তো সবটাই গণতান্ত্রিক পদ্ধতিতে করে। কাউন্সিলে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য অনেক পদে ঘোষণা করা হয়, কখনো কখনো হয়তো 1-2 দিন দেরি হয়। আওয়ামী লীগ তো অনির্দিষ্টকালের জন্য বেগম খালেদা জিয়ার মতো অ্যাপয়েন্টমেন্ট কিছু করে টরে না। কাউন্সিলের প্রতিনিধিরা বিভিন্ন জেলা পর্যায় থেকে প্রতিনিধি হয়ে আসবে, তাদের ডিসিশন কি গণতান্ত্রিক না? সারা দেশের নেতাকর্মী সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত অতিথিরা সম্মেলনে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন নেতারা। এর চেয়ে বড় গণতন্ত্রটা। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে কাউন্সিল অনুষ্ঠানের 6 মাস পরেও এখনো গুছিয়ে উঠতে পারেনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্ব সংকট ও আদর্শিক ভ্রান্তি, এই 3 কারণে আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াতে পারছে না দলটি। তবে শীর্ষ নেতারা এর সঙ্গে ভিন্নমত পোষণ করে অভিযোগ করেছেন, দমন পীড়নের কারণেই আন্দোলনে নামতে পারছে না বিএনপি। সময় মতো দল ঠিকই জেগে উঠবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 5 জানুয়ারির নির্বাচনের আগে ও পরে কয়েক দফা সরকার বিরোধী আন্দোলনে নেমেও দাবি আদায়ে ব্যর্থ হয় বিএনপি। এরপর নানাবিধ চাপে অত্যন্ত নাজুক অবস্থায় পড়ে দলটি। এ অবস্থায় সাংগঠনিক শক্তি জোরদারের পাশাপাশি সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে গত 19শে মার্চ কাউন্সিল অনুষ্ঠান করে বিএনপি। এরপর প্রায় 4.5 মাস সময় নিয়ে 4 ধাপে দলের 502 সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়। এই কমিটি নেতাকর্মীদের উজ্জীবিত করে ঈদুল আজহার পরে আন্দোলনে নামবে, এমনটাই আভাস দিয়ে আসছিলেন দলের নেতারা। কিন্তু ঈদের পর সেই আভাসের প্রতিধ্বনিও মিলছে না নেতাদের কণ্ঠে। পুলিশ বাহিনীর ব্যাপক দলীয়করণের ফলে তারা রাজপথে নামলেই যেভাবে গুলি চালায়, অতীতে এই ধরনের দমন পীড়ন নির্যাতন বাংলাদেশে মানুষ কখনো দেখেনি। এই পরিস্থিতিতে বিএনপির মাঠে থাকাই খুবই মুশকিল। এই মুহূর্তে রাজপথের আন্দোলনে না থাকলেও সময় মতো বিএনপি ঠিকই জেগে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করলেন দলের এই নেতা। প্রতি মুহূর্তে আন্দোলন করলে সে আন্দোলনের শব্দটা জনগণের কাছে একটু ফেঁকি হয়ে যায়। এখানে হতাশারও কিছু নাই, সময়টা কতক্ষণ সেটা নির্ধারণ করে না বলতে পারলাম, কিন্তু জনগণ কখনো কোন সরকারের কাছে পরাজিত হয় নাই, অতীত হয়নি, ভবিষ্যতে হবে। তবে বিএনপির বর্তমান অবস্থার জন্য পারিপার্শ্বিক চাপের চেয়ে নেতৃত্ব সংকটকেই বেশি দায়ী করছেন এই ইতিহাসবিদ। বিএনপির
আদর্শিক সমস্যা আছে, সাংগঠনিক সমস্যা আছে, নেতৃত্বের সমস্যা আছে। কারণ খালেদা জিয়ার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, তিনি কতটুকু নেতৃত্ব দিচ্ছেন, আর লন্ডনে বসে অভিযুক্ত তারেক রহমান কতটুকু নেতৃত্ব দিতে পারছেন ফোনে বা দূর নির্দেশের মাধ্যমে, সেটাও প্রশ্নবিদ্ধ। দলকে শক্তিশালী করতে নেতৃত্ব বাছাই ও দায়িত্ব বন্টন প্রক্রিয়া আরো গ্রহণযোগ্য করার তাগিদ দিলেন তিনি। কমিটি গঠন এবং তা নিয়ে যে শোরগোল, তাই প্রমাণ করে বিএনপি ভেতর থেকে কতটা দুর্বল হয়ে পড়েছে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ছেলের দেয়া আগুনে পোড়া হতভাগ্য বাবা অবশেষে মারা গেলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মোটরসাইকেল কিনে না দেয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ফরিদপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। 6 দিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান বাবা রফিকুল হুদা। এ ঘটনায় ছেলেকে আসামি করে মামলা দায়ের করেছেন স্বজনরা। মনোচিকিৎসকরা বলছেন, অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতায় বাড়ছে একাকিত্ব। এতে করে সমাজে অসুস্থ মানসিকতার বিস্তার ঘটছে। তরিকুল ইসলাম সৌরভকে সঙ্গে নিয়ে ওমর ফারুকের রিপোর্ট। নতুন মডেলের মোটরসাইকেলের আবদার পূরণ না করায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছেলের দেয়া আগুনে পুড়ে মরতে হলো বাবা রফিকুল হুদাকে। এমন মৃত্যুর পর নির্বিকার হয়ে যাওয়া ছাড়া পরিবার বা বন্ধুদের প্রতিক্রিয়া আর কি বা হতে পারে। তবে 15 সেপ্টেম্বর ঘটনার পরপরই স্বজনরা জানান, কিছুদিন আগেই 5 লাখ টাকা দিয়ে রফিকুল হুদা একমাত্র সন্তান মুগ্ধকে মোটরসাইকেল কিনে দিয়েছিলেন। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বাবার কাছে আবারও মোটরসাইকেল দাবি করে মুগ্ধ। না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ঘরে আগুন ধরিয়ে দেয় সে। ছেলেটা বহুদিন ধরে বলতেছিল যে আমার একটা মোটরসাইকেল কিনে দাও, তো দিচ্ছিল না। পেট্রোল ছিল বোতলে, বোতলের পেট্রোল ঢেলে আগুন ধরে দিচ্ছে। শরীরের 95 ভাগ পুড়ে যাওয়ায় বাঁচার আশা আগেই ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরা। তবুও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছিল তার। 6 দিন চিকিৎসা শেষে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি। ফেম বার্ন আসছে, এইটি আমাদের দায়িত্ব যে পেশেন্ট ম্যানেজমেন্ট করা। তারপরে এইটা যাদের দায়িত্ব, যে সংস্থা আলাদা আছে, তাদের যারা যেটা মনে করে, যেটা আমরা বাইকে বোঝে কেমিক্যাল অ্যানালাইসিস, ওটা পুলিশ ডিপার্টমেন্ট আছে, ক্রিমিনাল ডিপার্টমেন্ট আছে, ওটা তারা ওটা দেখে। শুধু পায়ের তালাবাদ দিয়ে তার 19 সমস্ত শরীরের তার অগ্নিদগ্ধ হয়ে গেছে। মৃত্যুর কারণ যেখানে যেখানে বার্ন হয়, বার্ন হলে সেখানে হাইপোভলিমিক শক হয়। হাইপোভলিমিক শকের কারণে সে মারা গেছে। মানসিক অসুস্থতা কোন পর্যায়ে পৌঁছালে সামান্য আবদার পূরণ না করায় সন্তান তার বাবাকে পুড়িয়ে মারতে পারে? এমন প্রশ্নের উত্তরে মনোচিকিৎসকরা দুষছেন অতিমাত্রায় প্রযুক্তি নির্ভরতাকে। দেখা যাচ্ছে যে সেই মুঠো ফোনটা দিয়ে বা মোবাইল ফোনটা দিয়ে বা ইনফরমেটিভ যে ডিভাইস গুলো আছে, সেগুলো থেকে ওর বয়সের চেয়ে বেশি জিনিসে জানার চেষ্টা করে। তাহলে তার বয়সে কি জানতে হবে, কিন্তু আসলে জানেও না। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারিবারিক ও সামাজিক বন্ধনের জোর তাগিদ দিলেন মনোরোগ বিশেষজ্ঞরা। তার যে মনের বিকাশ, তার যে ব্যক্তিত্বের বিকাশ, সেটার জন্য কোনো প্রোগ্রাম নাই। সেই জন্য বলবো, গোটা শিক্ষা ব্যবস্থা, গোটা সমাজ ব্যবস্থা, গোটা চাইল্ড ডেভেলপমেন্ট পলিসির মধ্যে এমন অস্বাভাবিক কিছু গলদ আছে, যার জন্য আমি বলবো যে এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। ঘটনার পর থেকে ছেলেকে নিয়ে মা আত্মগোপনে আছেন বলেও জানা গেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক 400 শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে প্রবেশপত্র না দেওয়ার অভিযোগ সিলেটের একটি কোচিং সেন্টারের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ, ভাঙচুর। দেশের অধিকাংশ চিকিৎসক ডায়াগনস্টিক সেন্টারের উপর নির্ভর করে চিকিৎসা করেন রোগীদের। অথচ রোগ নির্ণয় কেন্দ্র হিসেবে পরিচিত রাজধানীর বেশিরভাগ অভিজাত ডায়াগনস্টিক সেন্টারে ব্যবহার করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল। পরীক্ষা নিরীক্ষায় যা ব্যবহার করছেন অনভিজ্ঞ টেকনিশিয়ানরা, আর রিপোর্ট তৈরির আগেই সেখানে সই করে রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সকালে পুরান ঢাকার পপুলার, মেডিনোভা ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে র্যাবের অভিযানে জানা যায় এমন চাঞ্চল্যকর তথ্য। এই 3 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় 18 লাখ টাকা। পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে পাশাপাশি অবস্থিত দেশের নামকরা ডায়াগনস্টিক সেন্টার মডার্ন, পপুলার ও মেডিনোভা। সাধারণ মানুষ যখন অসুখ বিসুখে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকেন, তখনই তারা চিকিৎসকের পরামর্শে আস্থার জায়গা হিসেবে বেছে নেন এসব নামিদামি রোগ নির্ণয় কেন্দ্রগুলোকে। অথচ অবিশ্বাস্য হলেও সত্য, এসব ডায়াগনস্টিক সেন্টারে সাধারণ মানুষকে জিম্মি করে নানা জটিল রোগের পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে। র্যাবের আকস্মিক অভিযানে এমনই চাঞ্চল্যকর চিত্র দেখা যায় অভিজাত ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরীক্ষাগারে গিয়ে। মেয়াদ উত্তীর্ণের জন্যই আমাদের 4 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই মেডিসিন দিয়ে টেস্ট করে তো হরমোনের টেস্ট হতো, বায়োকেমিস্ট্রির টেস্ট হতো।
এছাড়া একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায় প্রায় অর্ধশত মেডিকেল রিপোর্টও তৈরি করার কাগজে আগে থেকেই স্বাক্ষর করে রেখেছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। অথচ রিপোর্টগুলো পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে অনভিজ্ঞ টেকনিশিয়ানদের দ্বারাই। যেটা হচ্ছে অ্যাডভান্স সাইন করা অথচ রিপোর্ট এখানে দেওয়া হয় নাই। তো এতে করা হয়েছে কি যে রুগীরা ভুগি হচ্ছে, রুগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে সাইন করার কাগজটা এটা আমরা নিজেরাও বোধগম্য না, এটা করতেই আসলো। কারণ ডাক্তার নেয়ারে থাকেন, যে ডাক্তার সেটি হলো বাংলা আপনার ন্যাশনাল মেডিকেলের, উনি ডেইলি আসেন। এ ধরনের মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে ভুয়া রিপোর্ট তৈরির কারণে সাধারণ রোগীদের মৃত্যু ঝুঁকি বাড়ে বলে মনে করেন অভিযান পরিচালনাকারীরা। মডার্ন ডায়াগনস্টিক এবং পপুলার ডায়াগনস্টিক আমরা মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট পেয়েছি। মেডিনোভা মেডিকেল সার্ভিস রয়েছে, এখানে দেখলাম যে প্রায় 50টির মতো ব্ল্যাঙ্ক রিপোর্ট, মানে কোনো টেস্ট করা ছাড়াই আপনার হচ্ছে একজন ডক্টর সাইন করেছেন। যদি উনি রিয়েলি সাইন করে থাকেন তার বিরুদ্ধে প্রয়োজন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিএমডিসিকে আদেশ করব। মডার্ন ডায়াগনস্টিককে 4 লক্ষ টাকা, পপুলার ডায়াগনস্টিককে 6 লক্ষ টাকা এবং মেডিনোভা মেডিকেল সার্ভিসকে 8 লক্ষ টাকা জরিমানার আদেশ করা হয়েছে। রিয়াজেন্টগুলো যদি তাদের ডেট এক্সপায়ার্ড হয়ে যায় সেক্ষেত্রে সঠিক রিপোর্ট আসবে না। যে চিকিৎসক মহোদয় পাঠিয়েছিলেন তার জন্য কিন্তু চিকিৎসা করাটা কঠিন হবে এবং হয়তো ভুল হয়ে যাবে। স্বাস্থ্যসেবা দেওয়ার নামে দায়সারা রিপোর্ট দিয়ে অতি মুনাফালোভী হয়ে ওঠার মানসিকতা অভিযান চালিয়ে কতটা বন্ধ করা যাবে সে প্রশ্ন থেকেই যায়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়ে আবারও তা পেছালেন অর্থমন্ত্রী। তবে এই প্রতিবেদন আলোর মুখ দেখবে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান প্রতিবেদন প্রকাশে দেরি হবে। সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ফিলিপিন্সের আদালতে মামলা সহ নানা বিষয়ে জড়িত থাকায় এখন রিপোর্ট প্রকাশ পেলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। রোববার 18 সেপ্টেম্বর অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, 22 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন। এরপর দুদিন না যেতেই সচিবালয়ে অর্থমন্ত্রী জানালেন, এখনই নয়, দেরি হবে প্রতিবেদন প্রকাশে। তবে কবে নাগাদ এই প্রতিবেদন প্রকাশ করা হবে সে বিষয়ে কোনো আভাস দেননি তিনি। এইটা আমার ঘোষণা মতো কালকে পাবলিশ হওয়ার কথা, কালকে হবে না, বেশ দেরি হবে। ইতিমধ্যে এই বিষয়ে ফিলিপিন্স এবং আমাদের মধ্যে অনেক আলোচনা চলছে। আমরা সেখানে মামলা মোকদ্দমাও করছি, ইত্যাদি নানান কিছু আছে। এগুলো একটু আপসেট হয়ে যাবে এই রিপোর্টটা বেরোলে পরে। এই জন্য রিপোর্ট এখন বের করছি না, পরে বের করব, তারিখটা বলতে পারছি না। তদন্ত কমিটির প্রধান সাবেক গভর্নর ফরাসউদ্দিন গত 30 মে রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমা দেন অর্থমন্ত্রীর কাছে। এরপর একাধিকবার প্রতিবেদন প্রকাশের কথা জানিয়েছিলেন তিনি। এই তো 22 তারিখে গেছে, আমি তো তারিখে দিয়েছি, 22 থেকে 24 মধ্যে বেরোবে। তবে পুরো অর্থ ফেরত পাওয়ার আশা ব্যক্ত করে বিকেলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, এখনই এই প্রতিবেদন প্রকাশ করলে ফিলিপিন্স থেকে অর্থ উদ্ধারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। রিপোর্টের মধ্যে সেরকম কিছু আছে, যে মুহূর্তে রিপোর্ট বলে যে বাংলাদেশের ইনভলভমেন্ট আছে তখনই তো আমি বিরুদ্ধে পড়ে যাই না। এখন আমি বলছি তোমরা এরকম করেছো, তাদের কেস করে তাদের কাছে দরবার করছি। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে জমা রাখা বাংলাদেশের রিজার্ভে $10 কোটি 10 লাখ গত ফেব্রুয়ারি মাসে সুইফট কোড হ্যাকিং এর মাধ্যমে চুরি হয়ে যায়। এরপরে রিজার্ভ চুরির ঘটনা তদন্তে সাবেক গভর্নর ফরাসউদ্দিনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে সরকার। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টাম্পাকো ফয়েল কারখানায় অগ্নিকাণ্ডে আহত ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের প্রাথমিক শুনানি শেষ। আগামী সোমবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশিস রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ আদেশের এদিন ধার্য করেন। 19 সেপ্টেম্বর আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্ট সহ 3টি বেসরকারি মানবাধিকার সংগঠন এ রিটটি দায়ের করে। গত 10 আগস্ট গাজীপুরের ফয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন 35 জন, আহত হন আরও অর্ধশতাধিক মানুষ। কারখানাটিতে এখনও উদ্ধার কাজ চলছে। দেখছেন সন্ধ্যার সময়। এটা থেকে তোর মতো বন্ধু পাবো না, কিন্তু স্টার স্ট্যাটাস পাবি, অ্যাকাউন্ট ইনফরমেশন পাবি রে, প্রোফাইল আপডেটও করতে পারবি। এত কিছু করা যায়? হ্যাঁ। আজব তো। প্রয়োজন যাই হোক, মাইজিপিএতে সবই পারবেন। আর ডাউনলোডে 50 MB ইন্টারনেট একদম ফ্রি। গ্রামীণ ফোন।
সিলেটে সিআইটিসি কোচিং সেন্টারের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক 400 শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়ে প্রবেশপত্র না দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কোচিং সেন্টার ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে নগরীর চৌহাট্টা এলাকায় সিআইটিসি কোচিং সেন্টারের সামনে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। টানা 4 ঘন্টা কোচিং সেন্টারটি অবরুদ্ধ করে ব্যাপক ভাঙচুর চালায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সেখান থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রবেশপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আমাদের তো এখানে লাইফে অনেক ক্ষতি হয়ে যাবে, আমরা তো আর সেকেন্ড বার দিতে পারবো না। আমরা গত 6-7 মাস ধরে আমরা প্রিপারেশন নিচ্ছি, এই প্রিপারেশনটা নিচ্ছি যে আমরা এর বিনিময়ে আমরা কি পাবো? এই প্রতারণা তো আসলে আমাদের এই পরিশ্রমের রেজাল্ট হতে পারে না। আমাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী যাতে আমাদেরকে জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার একটা সুযোগ দিতে উনি হস্তক্ষেপ করেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্দেহভাজন জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 11 জন নিহত হয়েছে। এদিকে উরি সেনা ঘাঁটিতে হামলার পর জাতিসংঘে কাশ্মীর ইস্যু নিয়ে চাপে রয়েছে পাকিস্তান। দেশটিকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মার্কিন আইন প্রণেতারা বিল উত্থাপন করেছেন। মঙ্গলবার কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলিতে 10 বন্দুকধারী নিহত হয়। এ সময় একজন সেনা সদস্য বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান। দুটি আলাদা এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। উরির হামলার পর জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ভারতের পক্ষে অবস্থান নেয়। চীন সরাসরি পাকিস্তানকে আক্রমণ না করলেও সন্ত্রাসবাদের নিন্দা জানিয়েছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পাকিস্তানকে সন্ত্রাসীদের ভূস্বর্গে পরিণত না করতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর শ্যামলীতে এক আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতির কথা জানান। সরকার দেশের সার্বিক উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি। খেলা যাতে নির্বিঘ্নে হয় সেই ব্যবস্থা আমাদের যা যা করার, কারণ আমাদের অভিজ্ঞতা রয়েছে, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট এখানে বেশ কয়েকবার হয়েছে, আমরা সেইটা আমরা করতে পারবো। আমরা ব্যবস্থা অলরেডি নিয়েছি। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। একটা লোকে মন করতেছে আপনার ভাবে আর ভাই নদীতে ডুবে গেছে, আপনার বাইরে পাইছি বাবারে ভাই নাই। বরিশালে বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবির ঘটনায় 13 জনের লাশ উদ্ধার, নিখোঁজ কমপক্ষে 30। নদী ভাঙনের কবলে পড়ে এই দুর্ঘটনা, অনুমোদনও ছিল না বিআইডব্লিউটি এর। মিয়ানমারের শরণার্থী সংকটের স্থায়ী সমাধান চায় বাংলাদেশ। নিউ ইয়র্কে বারাক ওবামার শরণার্থী বিষয়ক সম্মেলনে শেখ হাসিনা। উদ্বাস্তুদের মানবিক জীবন ফিরিয়ে দেওয়ার আহ্বান। আসন্ন কাউন্সিলে বেশ কিছু চমক আসছে আওয়ামী লীগে। কাউন্সিলের পর আন্দোলনে না থাকলেও সময় মতো ঠিকই জেগে উঠবে বিএনপি, প্রত্যয় শীর্ষ নেতাদের। রাজধানী শ্যামপুরে একটি কারখানার সামনে থেকে 7 বছরের শিশুর লাশ উদ্ধার, পিটিএ হত্যার অভিযোগ স্বজনদের। এবং ছেলের দেয়া আগুনে পোড়া হতভাগ্য বাবা মারা গেলেন ঢাকা মেডিকেলে। পারিবারিক ও সামাজিক বন্ধন শিথিল হওয়াতেই ঘটছে এমন ঘটনা, বলছেন মনোচিকিৎসকরা। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।